তাহলে আমরা এখন আলোচনা করতেছি কি আয়তন মাত্রিক সমীকরণ। তো এই আয়তন মাত্রিক সমীকরণটা বিক্রিয়া ভেদে চেঞ্জ হয়, অর্থাৎ ক্ষার NaOH এবং অ্যাসিড বিক্রিয়া করে তৈরি হয় লবণ এবং তৈরি হয় পানি। যদি বলি যে এই বিক্রিয়ার জন্য আয়তন মাত্রিক সমীকরণ কোনটা হবে, তখন আমরা বলবো VaSa = VbSb। এই কথাটা আগে বুঝতে হবে, তারপর বাকি কথায় যাইতে হবে। আমি কি বোঝাচ্ছি VaSa দ্বারা? Va দ্বারা বোঝাচ্ছি আমি অ্যাসিডের আয়তন, Sa দ্বারা বোঝাচ্ছি আমি অ্যাসিডের ঘনমাত্রা, Vb বেস মানে ক্ষারের আয়তন এবং ক্ষারের ঘনমাত্রা। এই বিক্রিয়ার জন্য এটা ঠিক আছে, কিন্তু কেন? কারণ এখানে আমি সমতা আমার অলরেডি করাই আছে, আমার কিছু করতে হবে না। কিন্তু যদি এইরকম ঘটনা ঘটে তখন কি হবে? অর্থাৎ NaOH এর সাথে যদি আমি H2SO4 যোগ করি, তাহলে আমার তৈরি হবে লবণ, NaCl লবণ কি হবে? Na2SO4 লবণ তৈরি হবে, পানি তৈরি হবে। আমি কিন্তু সমতা এখনও করিনি, এখন আমি সমতা করব। সমতা করার জন্য যা যা করার প্রয়োজন তা আমি করে ফেলব। সমতার জন্য এইখানে 2 মনে দিতে লাগবে, দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে, যদি আমি বলি এই বিক্রিয়ার জন্য আয়তন মাত্রিক সমীকরণ কি হবে, তখন তুমি যে কাজটা করবা VaSa = VbSb লিখবা। এটা কিন্তু একটু মিস্টেক আছে। কেন? আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যাসিডের তুল্য সংখ্যা কত আমরা জানি, H2SO4 এর 2, সেটা যাবে অ্যাসিডের কাছে। ক্ষারের তুল্য সংখ্যা কত? NaOH এর 1, এখানে 1 দ্বারা গুণ করব, করা না করা সমান। এইভাবে আমরা গুণ টুন করে কাজটা কমপ্লিট করব। কেউ যদি মনে করে না আমি এইভাবে করব না, তাহলে সে করবে কিভাবে? তাহলে সে করবে এইভাবে। তাকাও, ক্ষারের মোল সংখ্যা যাবে অ্যাসিডের কাছে, অ্যাসিডের মোল সংখ্যা যাবে ক্ষারের কাছে। সে এটাও কল্পনা করতে পারে, দুইটাই রাইট, ও বুঝেনি। আবারও বলতেছি, দুইভাবে। যেমন বিক্রিয়া কমপ্লিট করলাম, আমি সমতা টমতা করলাম। এখন যে কাজটা করব, আমি VaSa আমি লিখব, VaSa = VbSb। তারপরে আমি যে কাজটা করব, আমার ক্ষারের যে মোল সংখ্যা আছে, মানে সমতা করার পরে 2 পাই না, এখানে ক্ষারের মোল সংখ্যা চলে যাবে সূত্রের তোমার অ্যাসিডের কাছে, আর অ্যাসিডের মোল সংখ্যা যাবে ক্ষারের কাছে। কেউ যদি এইভাবে কল্পনা করে তবুও যাবে, অর্থাৎ হবে। কেউ যদি মনে রাখতে না পারো, হয়তো খাতা নোট করতে পারো, তাহলে 2 মাস পরও মনে থাকবে, নাহলে তো ভুলে যাবা। অর্থাৎ ক্ষারের মোল সংখ্যা যাবে অ্যাসিডের কাছে, সূত্রের অ্যাসিডের কাছে। ক্ষারের মোল সংখ্যা যাবে সূত্রের অ্যাসিডের কাছে, আর অ্যাসিডের মোল সংখ্যা যাবে সূত্রের কি ক্ষারের সাথে, ক্ষারের কাছে যাবে। শর্ট টেকনিক, তার পাশে লিখে নাও শর্ট টেকনিক। তুল্য সংখ্যা দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তুল্য সংখ্যা এটা লিখে রাখলে তুমি বুঝতে পারবা। অর্থাৎ অ্যাসিডের তুল্য সংখ্যা অ্যাসিডের কাছে, ক্ষারের তুল্য সংখ্যা ক্ষারের কাছে। এইভাবেও কিন্তু আমরা এই জিনিসটা সমাধান করতে পারি। অ্যাসিডের তুল্য সংখ্যা, আমরা যেহেতু তুল্য সংখ্যা পরে আসছি এই কারণেই বলতেছি আমি, অ্যাসিডের তুল্য সংখ্যা অ্যাসিডের কাছে, ক্ষারের তুল্য সংখ্যা ক্ষারের কাছে গেল। আমি যদি আরেকটা উদাহরণ লিখতে চাই, যেমন 3 নাম্বার MgOH2 একটা ক্ষার, আর আরেকটা অ্যাসিড হচ্ছে H3PO4। আমি যদি একটা হিসাব নিকাশ করি, তাহলে আমি অবশ্যই লবণ পানি পাবো। লবণটা কি? ম্যাগনেসিয়াম ফসফেট, Mg3PO4 2। কেন 3 2? কারণ ফসফেটের যোজনী 3 চলে আসলো এখানে, ম্যাগনেসিয়ামের যোজনী 2 চলে আসছে এখানে, অর্থাৎ লবণ হয়ে গেল, পাশাপাশি পানিও হয়ে গেল। এখন বিক্রিয়াটা যদি সমতা আমরা করি, তাহলে আমাদের এইখানে দিতে হবে 2 আর এইখানে দিতে হবে 3। আর সমতার জন্য এখানে যা দেওয়ার প্রয়োজন তাই দেবো আমরা। কতগুলো কি দেওয়ার প্রয়োজন? 3 দিলে তো মিলবে না,
6 দিলে 12টা মিলবে। এখানে হাইড্রোজেন কটা দেখছো তুমি? 6টা। আর এখানে 2 6, হ্যাঁ 6 দিলে মানে 6 দিলে মিলবে। এখানে 6 দিতে হবে, অর্থাৎ 6 দুগুণে 12টা হাইড্রোজেন, ওই পাশে 12টা হাইড্রোজেন মিলে গেছে। আমি যদি বলি যে এই উদাহরণের জন্য আমাদের আয়তন মাত্রিক সমীকরণটা কি হবে, আমরা নর্মালি লিখব VASA ইকুয়াল VBSB। আমরা নর্মালি লিখব VASA ইকুয়াল VBSB। এখন যে কাজটা করতে পারি আমি, আমাদের তো মুখস্থ আছে অ্যাসিডের মোল সংখ্যা ক্ষারের কাছে, ক্ষারের মোল সংখ্যা অ্যাসিডের কাছে। অ্যাসিডের মোল সংখ্যা কত? চলে যাবে কোথায়? ক্ষারের কাছে। তারপরে ক্ষারের মোল সংখ্যা কত? চলে যাবে কার কাছে? অ্যাসিডের কাছে। হয়ে গেল। অথবা আমি বিকল্পও চিন্তা করতে পারি, সেটা হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা কিন্তু আমি জানি, H3PO4 তুল্য সংখ্যা কত? 3। অ্যাসিডের তুল্য সংখ্যা 3, অ্যাসিডের কাছে চলে আসলো। ক্ষারের তুল্য সংখ্যা কত? 2, MgOH2 আছে না রে 2। সুতরাং ক্ষারের তুল্য সংখ্যা গেল ক্ষারের কাছে। আমরা এইভাবেও কিন্তু চিন্তা ভাবনাগুলো করতে পারি, আমাদের লাগবে কিন্তু এই বিষয়গুলো। অর্থাৎ কোনো একটা কোশ্চেনে আমার যদি VA দেওয়া থাকে মনে করো 10 এবং SA দেওয়া থাকলে মনে করো 5 মোলার, আর এখানে কি মনে করো মিলিলিটার দেওয়া থাকলো আয়তন, তারপরে SB মনে করে দেওয়া থাকলো তোমার 2 মোলার, আর কি বের করতে বলছে? VB বের করতে বলছে। আমি কি সূত্রে বের করতে পারবো না? অর্থাৎ VASA ইকুয়াল VBSB। এখন দেখতে হবে যে বিক্রিয়াটা কোন টাইপের, বিক্রিয়াটা কি এটা না এটা না এটা। যদি হয় তাহলে সূত্রটা একটু চেঞ্জ করতে হবে। সাপোজ VASA ইকুয়াল VBSB লিখতেছি, এখান থেকে আমি VBটা বের করব। কার জন্য এটা? এই সূত্রের জন্য, মানে এই বিক্রিয়ার জন্য না এই বিক্রিয়ার জন্য? যদি এই বিক্রিয়ার জন্য হয় তাহলে তো ঠিক আছে, বা যদি এই বিক্রিয়ার জন্য হয় তাহলে তো এটা ঠিক নাই, একটু গুণ টুন করতে হবে। এই বুঝুনি রে? অথবা আমি যদি এই উদাহরণটা নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের এখানেও কিছু গুণ টুন করতে হবে। যেমন অ্যাসিডের ক্ষেত্রে গুণ করতে হবে কত? 3। ক্ষারের ক্ষেত্রে গুণ করতে হবে কত? 2। এখান থেকে আমি VBটা বের করে নিব। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আমি যদি VB বের করতে চাই, তাহলে VB ইকুয়াল কি হইতে পারে? 3 VASA হইতে পারে এবং 2 SB হইতে পারে। দেখো তো হয় কিনা এভাবে এটা। তাহলে আমাদের বোঝা গেল আয়তন মাত্রিক সমীকরণ শুধু এটার জন্য, মানে এটাই না, আমাদের সামনে পিছনে গুণ করার প্রয়োজন আছে, এবং কার সাথে কত গুণ করব সেটা ডিপেন্ড করবে কোন টাইপের বিক্রিয়া নিয়ে আমি কাজ করতেছি। এ বাংলা কথা বুঝতে পারছো? তো এটাই হচ্ছে আমাদের আয়তন মাত্রিক সমীকরণ। তাহলে আমরা এখন যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা এবং pH রিলেটেড সিকিউ প্রশ্ন সলভ নিয়ে আলোচনা করব। এই টাইপের প্রশ্ন ম্যাক্সিমাম জায়গায় ঘ নাম্বার বা গ নাম্বারগুলোতে আসছে। কখনো চায় দুইটা দ্রবণ আছে, এক করে দিলাম, এটার প্রকৃতি কেমন হবে, অম্লীয় না ক্ষারীয়? অথবা অনেক সময় বলা হচ্ছে দুইটা দ্রবণ আছে, আমি এক করে দিলাম, ঘনমাত্রা কেমন হবে? অথবা দুইটা দ্রবণকে এক জায়গায় করলে তাদের pH কেমন হবে? আমরা একটা লাইনে লিখছি মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা, pH সংক্রান্ত সৃজনশীল যেভাবে সলভ করব। আমরা শর্টকাটে সলভ করতে পারবো, পরে বলবো, তবে আগে আমাদের বিস্তারিত জানতে হবে যে কীভাবে সলভ করতে হচ্ছে। ঠিক আছে? তো প্রথম স্টেপে দেখো আমাদের এনগুলো বের করতে হবে। এন মানে কি? মোল সংখ্যা। অর্থাৎ দুইটা যে পাত্র থাকবে তাদের মোল সংখ্যাগুলো আমাদের বের করতে হবে। 2 নম্বর পয়েন্ট, আমরা সমতাসহ বিক্রিয়াটা কমপ্লিট করব। 3 নম্বর পয়েন্ট, বিক্রিয়কগুলোর মধ্যে তুলনা করবে। এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো বিক্রিয়ক, অর্থাৎ বিক্রিয়কগুলোর মধ্যে তুলনা করব, উৎপাদ না। কিন্তু আমরা যখন উদাহরণ দিব তখন বিষয়টা ক্লিয়ার হবে। তারপরে কে বাকি থাকলো তা লিখব, বা কে অবশিষ্ট থাকলো তা লিখব। সাপোজ কথার কথা, যদি অ্যাসিড বাকি থাকে তাহলে দ্রবণের প্রকৃতি কেমন? অ্যাসিডীয় বা অম্লীয়? সাপোজ ক্ষার বাকি থাকলো তাহলে দ্রবণের প্রকৃতি কেমন হবে? এই কারণে বললাম এই পয়েন্ট থেকে আমরা বুঝতে পারবো দ্রবণের প্রকৃতি কেমন, অর্থাৎ প্রকৃতি জানতে পারবো এই পয়েন্টটা থেকে। বুঝুন রে? উদাহরণ দিলে ক্লিয়ার হবে।
তারপরে আমরা এই সূত্র জানি ঘনমাত্রার S = n/v। n মানে হচ্ছে মোল সংখ্যা। কোন মোল সংখ্যা? এই যে বাকি থাকলো যেটা, সেই মোল সংখ্যাটা বসাবো এখানে। আর আয়তন হচ্ছে টোটাল আয়তন, যেটা হয়তো কোশ্চেনে মিলিলিটারে থাকতে পারে, আমরা সেটাকে কিসে কনভার্ট করব? লিটারে কনভার্ট করব। বুঝিনি? হ্যাঁ, ওটা তো সেপারেট ভাবে বের করলাম। দুইটা পাত্র আছে, এই পাত্রের n বের করছি, ওই পাত্রের n বের করছি। ওটাও করব, ওটা তো করছি। তারপরে আমাদের ওটা কেন করছি? আমাদের এইখানে কাজে লাগবে, এটা এই কারণে এখানে বের করছি আমরা। আর এই মোল সংখ্যা হলে কে কতটুকু বাকি থাকলো সেটাই হচ্ছে n, আর v হচ্ছে টোটাল আয়তন, অবশ্যই লিটারে। তারপরে পয়েন্ট 4, 5, 6 নম্বর পয়েন্ট যেটা, আচ্ছা 5 নম্বর পয়েন্ট দিয়ে বুঝতে পারবো মিশ্রণের ঘনমাত্রা। মিশ্রণের ঘনমাত্রা কেমন হবে আমরা এই 5 নম্বর পয়েন্ট থেকে জানতে পারবো। তারপরে 6 নম্বর পয়েন্ট থেকে আমরা জানতে পারবো পিএইচ বা পিওএইচ সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ যদি কোশ্চিনে অ্যাসিড বাকি থাকে তাহলে আমরা -H+ দিব। সাপোজ কোশ্চিনে ক্ষার বাকি আছে, তখন কি H+ দিয়ে করতে পারবো রে? তখন পিওএইচ কাজ করব, তাই না? এই কারণে লিখছি পিএইচ বা পিওএইচ। সাপোজ যদি আমি পিওএইচ বের করতেও পারি, আমি কি পিএইচ বের করতে পারবো না? কেন? কারণ আমরা জানি পিএইচ + পিওএইচ = 14, ওইখান থেকে বের করে নিব। এই কারণেই বললাম যে পিএইচও বের করতে হতে পারে, পিওএইচও বের করতে হতে পারে। তবে 99.9999% আমাদের পিএইচই বের করতে বলে, পিএইচই বের করতে বলে, মানে অ্যাসিড বাকি থাকে। ম্যাক্সিমাম ম্যাথগুলো আমরা পাবো এগুলো। তবে এখানে লিখছি আমি প্রয়োজন অনুসারে H+ এবং OH- এর সাথে 2 বা 3 গুণ করতে হইতে পারে। কেন? সাপোজ তোমার H2SO4, এটার বাকি, এটার তো আমি কি পাইছি? ঘনমাত্রা পাইছি 0.1 মোলার। কত পাইছি? ঘনমাত্রা 0.1 মোলার। এবং কোন অ্যাসিডের জন্য? H2SO4 এর জন্য। তখন আমরা পিএইচ = কি লিখতাম? -log 0.1 ইন্টু 0.1 ইন্টু 2, কারণ এখানে 2টা H+ আছে প্রতিস্থাপনীয়, এই কারণে আমরা 2 দ্বারা গুণ করলাম। সাপোজ কথার কথা যদি এখানে HCl থাকতো, গুণ করার প্রয়োজন আছে? জিনিসটা একই। এই কারণেই লিখছি প্রয়োজন অনুসারে H+ বা OH- এর সাথে 2 বা 3 গুণ করতে হবে। সাপোজ কথার কথা ক্ষার থাকলো বাকি আমাদের, ক্ষার মানে মনে করো MgOH2, তাহলে MgOH2 এর যে মানটা পাবো আমরা ঘনমাত্রার, তার সাথে 2 গুণ করতে হবে না রে? সাপোজ মনে করো NaOH বাকি পাইছি, গুণ করার প্রয়োজন আছে? না। এই কারণে আমি এই কথাগুলো লিখছি। অর্থাৎ এইখান থেকেই আমরা মূলত পিএইচ বের করতে পারবো। অর্থাৎ আমাদের যে হেডলাইনটা বলা ছিল মিশ্রণের প্রকৃতি আমরা বের করতে পারবো, বা ঘনমাত্রা মিশ্রণের ঘনমাত্রা বের করতে পারবো, এবং তাদের পিএইচও বের করতে পারবো এই ইয়াগুলো অ্যাপ্লাই করে। তো আমরা এখানে একটা প্রশ্ন লিখছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে 50 ml সেমিমোলার মানে কিন্তু আমরা জানি, সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোলার দ্রবণ, এবং 100 ml ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার মানে 0.1 মোলার দ্রবণ মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের পিএইচ কত হবে? এর মানে হচ্ছে একটা পাত্রে, দেখো এটা মিশিয়ে দেবো আমি অবশ্য, একটা পাত্রে কি আছে? 50 ml 0.1 মোলার H2SO4 আছে। বুঝতে পারছো বাংলা কথা? আরেকটা পাত্রে আমার 100 ml সেমিমোলার মানে কি 0.5, আর দ্বিতীয় পাত্রটা নিয়ে কাজ করতেছি 100 ml 0.1 মোলার আছে, এবং এটা কি আছে? Na, কোনো যৌগের নাম বলা আছে? সেমিমোলার দ্রবণ। আচ্ছা, দ্রবণটা ধরে নাও H2SO4 এর, সেমিমোলার H2SO4 দ্রবণ মনে করো, H2SO4 দ্রবণ মনে করো। তাহলে H2SO4 দ্রবণ এবং 100 ml NaOH দ্রবণ, NaOH দ্রবণ। তাহলে NaOH দ্রবণ, অর্থাৎ আমি বাংলা কথাটাকে চিত্র দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ আমাদের একটা পাত্র আছে, যেই পাত্রে 50 ml 0.5 মোলার H2SO4 এর একটা দ্রবণ আছে, আরেকটা পাত্রে 100 ml 0.1 মোলার NaOH এর একটা দ্রবণ আছে। বলা হচ্ছে দুইটাকে তুমি এক জায়গায় করো,
এক জায়গায় করার পরে তাদের প্রকৃতি কেমন হবে, অম্লীয় হবে না ক্ষারীয় হবে বের করো। অথবা আসতে পারে দুইটাকেই এক জায়গায় করার পরে তাদের মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কেমন হবে বের করো। অথবা দুইটাকেই এক জায়গায় করে তাদের পিএইচ কেমন হবে সেটা বের করো। অর্থাৎ এই তিনটার বাইরে ঘুরে ফেরা করবে ওরা কোশ্চেনগুলো। তো এখন আমরা মনে করো তিনটাই বের করব, যদিও চাইছে পিএইচ, পিএইচ কত হবে তাই না, পিএইচ কত হবে মানে তো তিনটাই বের করতে হবে অটোমেটিক কত হবে। এখন আমরা ধাপগুলো অতিক্রম করে কাজ করব, ঠিক আছে। তো আমি ধাপগুলো অতিক্রম করে কাজ করব, তোমরা একটু দেখে নিও। প্রথম ধাপ আমরা মোল সংখ্যা বের করব, তাই না রে। n ইকুয়াল কী হবে, n ইকুয়াল ভিএস, জানি না আমরা এটা। n ইকুয়াল ভিএস, ভি মানে 50/1000, কেন লিটারে নিতে হবে যে, আর এস মানে সেমিমোলার, কত 0.5, বের করে নিয়ে আসো কত হবে। এখানেও ভিএস, এখানে পাচ্ছি আমরা 100/1000 ইন্টু ডেসিমোলার মানে 0.1 মোলার। বল উপরে কত আসবে, কত আসবে 0.025। আচ্ছা মোল কিন্তু মোল, তাই না রে। তারপর এটা কত আসবে 100/1000 ইন্টু 0.1, 0.01 মোল। আমাদের প্রথম শর্ত কি ছিল, উভয়ের n বের করতে, মানে মোল সংখ্যা বের করতে হবে। আমি কিন্তু মোল সংখ্যা বের করছি, সবসময় ভিএস থাকবে এমনটাও কিন্তু নাও থাকতে পারে। n তো আমি অনেকভাবেই বের করতে পারি, n ইকুয়াল W/m, x/na, v/22.4, v/24.789, n ইকুয়াল PV/RT, n ইকুয়াল ভিএস। তো কোশ্চেনের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা n এর মানটা ফেলে আমরা এই যে n এর মানগুলো বের করলাম, n এর সূত্র ফেলাই, ঠিক আছে। এখন দ্বিতীয় স্টেপে কী যেন আছে, সমতা সহ বিক্রিয়া করতে বলছে। তো করি একটু, সমতা সহ বিক্রিয়া মানে এই দ্বিতীয় স্টেপ কিন্তু এটা। আমাদের জায়গাটা শর্ট খুব, কিন্তু জায়গাটা খুবই শর্ট। আমরা এখন বিক্রিয়াটা একটু কমপ্লিট করি। NaOH প্লাস H2SO4। এখন আমরা লিখবো এই পাশে কী কী আছে, কী কী হবে, লবণ আর Na2SO4, লবণ হবে আর পানি হবে। সমতা কিন্তু করিনি আমি, সমতা করবো এখন। বলো সমতা মনে হয় এখানে লাগবে কত 2 আর এখানে লাগবে 2, ঠিক আছে। তাহলে আমি দ্বিতীয় পার্ট করলাম, কিন্তু এটা কিন্তু দ্বিতীয় অংশ, এটা দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ কি তুলনা করতে বলছে, আমি তৃতীয় অংশ এই পাশ দিয়ে লিখবো, তুলনা করতে গেলে জায়গা লাগবে। তো আমি এখানে তৃতীয় অংশটা কাজ করব। তৃতীয় অংশ তুলনা, আমি বলতেই পারি 2 মোল NaOH বিক্রিয়া করে 1 মোল H2SO4 এর সাথে। দেখো তো আমি দেখে দেখে কপি করে লিখছি, কিন্তু বিক্রিয়া দেখে দেখে কপি করে লিখছি। 2 মোল NaOH বিক্রিয়া করে 1 মোল H2SO4 এর সাথে লেখা যায় রাকিবুল, লেখা যায় কিন্তু। অর্থাৎ 3 নম্বর পয়েন্ট মানে এটাই লিখছিলাম আমি, যে তুলনা করতে হবে। আমি তুলনা করছি, আমি চাইলে কিন্তু উল্টা দিয়েও করতে পারতাম। অর্থাৎ 1 মোল H2SO4 বিক্রিয়া করে 2 মোল NaOH এর সাথে, এটাও করা যেত। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার 3 নম্বর পয়েন্ট এখন শেষ হয়নি। 1 মোল NaOH, 1 মোল, এটা কিন্তু 1 NaOH বিক্রিয়া করে 1/2 মোল H2SO4 এর সাথে। অতএব কত মোল NaOH কোশ্চেনে পাইছি আমরা, NaOH। আচ্ছা এটা কার জন্য রে, এই এনটা কার জন্য, H2SO4 এর জন্য। আর এই এনটা কার জন্য, NaOH এর জন্য। তো NaOH এর আমরা মোল সংখ্যা পাইছি কত, হ্যাঁ, অতএব 0.01 মোল NaOH বিক্রিয়া করে পরে চলে যাবে 0.01/2 মোল H2SO4 এর সাথে। রেজাল্ট একটা পাবো আমরা। × 10⁻³ মোল H2SO4 এর সাথে। এখন আমাদের দেখতে হবে এই লাইনটা একটু গবেষণা করতে হবে, এখানে কি বলা হচ্ছে। আমার কোশ্চেনে দেওয়া ছিল 0.01 মোল,
তাহলে কোশ্চিনে যতটুকু দিছিল 0.01 জন্য আমাকে 0.01 NaOH এর জন্য H2SO4 লাগবে এতটুকু, আর দেওয়া হয়েছে আমাকে এতটুকু। এখন কোনটা বড়, এটা না এটা? এটা যদি বড় হয়, আবারও বলতেছি আমাকে NaOH দেওয়া হয়েছিল 0.01, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে এই NaOH এর OH-কে প্রশমিত করার জন্য আমাকে H2SO4 লাগতেছে এতটুকু। কোশ্চিনে দেওয়া আছে এতটুকু, কোশ্চিনে মনে হয় বেশি দেওয়া আছে, আর আমার লাগতেছে মাত্র এতটুকু। তাহলে কে বাকি থাকবে? অ্যাসিড বাকি থাকবে। অ্যাসিড যদি বাকি থাকে তাহলে এটা মাইনাস এটা, অর্থাৎ আমাদের 4 নাম্বার পয়েন্ট যেটা হবে, 4 নাম্বার যে পয়েন্ট, চতুর্থ যে পয়েন্ট, সেটা অ্যাসিড বাকি মনে হয়। ACID অ্যাসিড বাকি করো, কত আসতেছে? 0.025 মাইনাস 5 ইন্টু 10⁻3। দেখো তো কত বাকি আসতেছে? 0.02 আমার বাকি। হ্যাঁ অবশ্যই মল হবে, 0.02 মল বাকি। তোমরা কি করতেছো ক্যালকুলেটারে? একজন করতেছে, ওর উত্তর ভুলও থাকতে পারে। রাকিবুল তুমি করতেছো কি, মিলতেছে এগুলা মানগুলো? তাহলে ঠিকই আছে। অ্যাসিড বাকি, এই চতুর্থ ধাপে আমরা বললাম অ্যাসিড বাকি। এখনও কিন্তু আমরা কাজ কমপ্লিট করতে পারিনি। আমরা 5 নাম্বার পয়েন্টে কি লিখব? পঞ্চম পয়েন্ট, S = N/V। N/V, N মানে কে কতটুকু বাকি থাকলো? 0.02, আর V মানে আয়তন। অবশ্যই ভিটাকে আমরা লিটারে নিব। আচ্ছা, পঞ্চম স্টেপে কি করতে হবে? আমাদের ঘনমাত্রা বের করতে হবে। আমরা কিন্তু করলাম। ভিটা কি? টোটাল আয়তন। টোটাল আয়তন কত লিটারে? 0.15, এবং টোটাল S কত আসতেছে? 0.13 মোলার আসতেছে। কোশ্চেন যদি বলতো ঘনমাত্রা কত, তাহলে আমরা এইখান পর্যন্ত ব্রেক হয়ে থাকতাম। কোশ্চেন যদি বলতো যে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, তখন আমরা কি করতাম? এই যে কে বাকি থাকলো, এই চতুর্থ পর্যন্ত আটকে থাকতাম। অ্যাসিড যেহেতু বাকি আছে, অর্থাৎ প্রকৃতি হবে অম্লীয় বা অ্যাসিডীয়। এবার আমরা ষষ্ঠ পর্যায়ে কাজ করব। ষষ্ঠ পর্যায়ে পিএইচ বের করতে বলছে। ষষ্ঠ ধাপে আমরা যে কাজ করব, পিএইচ = log H+ এর ঘনমাত্রা। H+ এর ঘনমাত্রা মানে আমরা দেখি -log, এই যে ঘনমাত্রা পাইছি, এটা কার ঘনমাত্রা? অ্যাসিডের ঘনমাত্রা, অর্থাৎ 0.13। এখানে গুণ করব আমি 2। কোন অ্যাসিড বাকি আছে? HCl না H2SO4? তাহলে H2SO4 এর জন্য আমরা 2 গুণ করব না? 2 গুণ করব, অর্থাৎ রেজাল্ট একটা পাবো আমরা। কত আসছে? 0 কত আসবে? 0.58। 0.58 উত্তর বললো। দেখি কি আসে রাকিবুল। 0.58, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। 0.58 আসবে? হ্যাঁ, ওকে। তাহলে 0.58 কিন্তু চলে আসলো। আমি আবারও রিপিট করি কি হইল। এই তাকাও কি হচ্ছে। আমরা প্রথম স্টেপে উভয়ের মোল সংখ্যাগুলো বের করব। আমরা করলাম সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করলাম সিস্টেম মতো, NaOH এর মোল সংখ্যা বের করলাম। এটা 1 নাম্বার দিয়ে কাজ করলাম। পরীক্ষার খাতে কি 1, 2, 3 করে দিব না? তাহলে আমি দিলাম কেন? বুঝার জন্য, যেন তুমি মিলাইতে পারো জিনিসগুলো। এই কারণে দিলাম, যেন তুমি একটার জায়গায় 10টা ম্যাথ নিজেই সলভ করতে পারো। 2 নাম্বার পয়েন্ট, আমরা বিক্রিয়াটা সমতা সহ কমপ্লিট করব। আমরা অলরেডি করেই ফেলছি সমতা সহ কমপ্লিট। 3 নাম্বার পয়েন্ট, তুলনা করতে বলছে। আমি তুলনা করলাম। তুলনা করে আমি গবেষণা করে দেখলাম আমার অ্যাসিড বাকি থাকলো। 3 নাম্বার পয়েন্ট, তুলনা করতে হবে। তুলনা বলতে আমি 2 মোল NaOH বিক্রিয়া করে 1 মোল H2SO4 এর সাথে, আমি এটা দেখে বাংলায় অনুবাদ করে লিখলাম। আমি পারতাম না 1 মোল H2SO4 বিক্রিয়া করে 2 মোল NaOH এর সাথে, অতএব কত মোল H2SO4?
এটা দিয়ে তখন তুলনা করতাম, তুলনা করে কে বাকি থাকে আমরা গবেষণা করে বের করে নিয়ে আসতাম, ওটাও রাইট। আমরা যেভাবে করলাম এই সাইড দিয়ে এটাও রাইট, অর্থাৎ এটাকে আমরা তুলনা করে লিখলাম। অর্থাৎ এত মোল NaOH, এত মোল কেন, ওই তো কোশ্চেনে দিছে আমাকে ওইটা NaOH 0.01 মোল NaOH বিক্রিয়া করে এত মোল H2SO4 এর সাথে, কিন্তু H2SO4 আমাকে অনেক বড় দিছে, অনেকগুলো মান দিছে, অনেক বেশি পরিমাণে দিছে, তাহলে অবশ্যই H2SO4 কি থাকবে, বাকি থাকবে। চতুর্থ স্টেপ দেখো, অ্যাসিড বাকি, এটা মাইনাস এটা কিন্তু মাইনাস, এটা মাইনাস এটা, তারপরে পাচ্ছি আমি 0.02 মোল বাকি পাচ্ছি। কাকে বাকি পাচ্ছি, অ্যাসিডকে, সুতরাং প্রকৃতি অ্যাসিডীয়, উত্তর হয়ে গেল। এখন যদি ঘনমাত্রা চায় তাহলে কি করব, S = N/V। এই N মানে কি, এগুলো N নো, যেটা বাকি থাকলো সেই Nটা আমি এখানে বসাইলাম। V মানে টোটাল আয়তন, কিসে নিতে হবে, লিটারে নিতে হবে। কিভাবে, 50 প্লাস 150 মিলিলিটার, সেটাকে তুমি 1000 দিয়ে ভাগ দিলে লিটারে চলে আসবে, সেই লিটারটা আমি এখানে বসাই দিলাম, রেজাল্ট পাইলাম 0.13 মোলার, অর্থাৎ আমি ঘনমাত্রা পেয়ে গেলাম। এইভাবে আমাদের ঘনমাত্রা বের করতে হবে। তারপরে ষষ্ঠ স্টেপ, 6 নম্বর যে ধাপ, সেটা হচ্ছে pH বের করতে বলছে। মনে করো আমি pH = -log H+ সূত্র বসাই দিলাম। এখন H+ এর ঘনমাত্রা তো এইটাই রে, তাই না, যেহেতু অ্যাসিডের। এখন H2SO4 মানে কি, H2SO4 এর মানে হচ্ছে দুইটা H+ এবং SO4 2- কয়টা H+, দুইটা। এই যে দুইটা যেহেতু পাচ্ছি এখানে, প্রতিস্থাপক হাইড্রোজেন দুইটা, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন দুইটা পাচ্ছি, এই কারণে এখানে 2 বসাই দিলাম। কথার কথা, যদি এখানে HCl থাকতো, 1 দ্বারা গুণ করতাম, করা না করা সমান হইতো। এইভাবে কিন্তু আমরা pH বের করলাম। দেখো, এই ধাপগুলো যদি অতিক্রম করে কাজগুলো করতে পারি, এই ধাপগুলো মেনটেন করে যদি কাজ করতে পারি, আমরা কিন্তু এত বড় বড় ম্যাথ করতে পারবো, নিয়ম মাফিক করতে পারবো। দেখো, এই ম্যাথটাই আবার খুব ছোট করেও করতে পারি। কিভাবে, এবার তাকাও, শর্টে এবার লিখে দাও, শর্টকাট। এই ম্যাথটাই শর্টকাটে করব, এগুলো আমি করে ফেলবো, শর্টকাট। Vn = V1S1E1 - V2S2E2। অবশ্যই এটা যেন বড় হয়, অবশ্যই এটা যেন ছোট হয়। N মানে হচ্ছে নরমালিটি, পড়ছি কিন্তু, এই পড়ুনি, নরমালিটি। V মানে হচ্ছে আয়তন, আয়তন, অবশ্যই মোট আয়তন। কি আয়তন, মোট আয়তন। অর্থাৎ Vn = V1S1E1 - V2S2E2। V মানে বুঝাচ্ছি আয়তন, S মানে বুঝাচ্ছি ঘনমাত্রা, আর E মানে বুঝাচ্ছি আমি তুল্য সংখ্যা। যেহেতু তুল্য সংখ্যা আমরা পরে আসছি, আমরা বের করতে পারবো। এখন আমরা বড় মান কোনটা হচ্ছে, সালফিউরিক অ্যাসিড, আমরা তো করে আসলাম, মুখস্থ কিন্তু অলরেডি আছেই। তো সাপোজ যদি আমরা এখানে V1S1E1 কল্পনা করি H2SO4 এর জন্য, সাপোজ H2SO4 এর জন্য যদি V1S1E1 কল্পনা করি, তাহলে V1 পাচ্ছি কত। আচ্ছা, একটা কথা বলি, যদি তুমি মিলিলিটার নিয়ে কাজ করো, সবাইকে মিলিলিটার নিয়ে কাজ করতে হবে। যদি তুমি লিটার নিয়ে কাজ করো, সবাইকে লিটার নিয়েই কাজ করতে হবে। ধরলাম আমি মিলিলিটার নিয়ে কাজ করতেছি, তাহলে আমি পাবো কি, 50 ইন্টু কত পাবো, সেমিমোলার মানে 0.5। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, 2। বের করো কত, কত আসবে, শুধু 50। আচ্ছা, আমি V1S1E1 50 দিলাম, ধরে নিলাম এটাই বড়, মনে হলো যে এটাই বড়। তো আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে V2S2E2। এটা কার করি, ক্ষারের জন্য চেক করে দেখি। 100 ইন্টু সেন্টিমোলার, ডেসিমোলার মানে 0.1 মোলার, তুল্য সংখ্যা হচ্ছে 1, কত পাচ্ছি, 10 পাচ্ছি। এই লিখছে রে, 10 পাচ্ছি। এখন আমরা এখানে বসাবো কি, সূত্রের মাইনাস, এখানে 10। দেখো, আমার ধারণা আছে তাই আমি দিলাম 50। যদি সাপোজ আমাদের NaOH 50 থাকতো, তাহলে আবার ওই পাশে লিখতাম 50টা, মানে যার যেটা হয়, বড় মান সবসময় এই পাশে লিখবো আমরা, সেটা NaOH এর জন্যই হোক আর ক্ষারের জন্যই হোক। তো V মানে কি, টোটাল আয়তন। V মানে কি, টোটাল আয়তন। টোটাল আয়তন কত পাচ্ছি আমরা, 150।
150 নিয়ে কাজ করব। কাজ করো তো 150 নিয়ে কাজ করলে কত আসে? 0.26। আচ্ছা, তাহলে এই যে এতগুলো করলাম মনে হচ্ছে বড়, মনে হয় বড় না। এই যে দাগ এখানে লিখছি তো দাগাদাগি করছি, এই কারণে বড় মনে হচ্ছে, বড় কিন্তু না। তো আমরা কি জানি না n = me, ওই যে মোলারিটি এবং নর্মালিটি সম্পর্ক মনে আছে? তো আমাদের দায়িত্ব কি মোলারিটি বের করা, ঘনমাত্রা বের করা। আমাদের দায়িত্ব কি মোলারিটি বের করা। তাহলে আমি বের করব n/e। n মানে কত? নর্মালিটি কত পাইছি? 0.26। দেখো এই 50টা কার, অ্যাসিডের না ক্ষারের? এটা কার? ক্ষারের। কে বেশি থাকবে? অ্যাসিড বেশি থাকবে। তার মানে প্রকৃতি কি? প্রকৃতির কাহিনী শেষ। আর যদি ঘনমাত্রা বের করতে বলে তাহলে আমরা তুল্য সংখ্যা বসাবো। এই ইটা কি জানো? যে বাকি থাকলো তার, অর্থাৎ এখানে তুল্য সংখ্যা বসাবো 2 এবং রেজাল্ট পাবো আমি 0.13 মোলার। এবং এখান থেকে পিএইচ বের করতে পারবো না, ওই যে পিএইচ = -log H+। আমি কিন্তু এইভাবেও এই ম্যাথগুলো করতে পারি, এইভাবেও এই ম্যাথগুলো করতে পারি। আমি যদি এটাকে আবারও রিপিট করি, আমি তো এখানে লিখছি তো মনে হচ্ছে বড় বড়, জি না, বড় বড় না। আমি আবারও যদি এটাকে কপি করি, এখানে আবারও আমি ফ্রেশ করে করতেছি। আমরা তো মুখস্থ আছেই মানগুলো, কি যেন? Vn = V1 S1 E1 - V2 S2 E2। তো আমরা এখানে পাইছি কত? 50। এটা কার জন্য আর এটা কার জন্য? 10। বাকি থাকতেছে 40। বাকি থাকতেছে কত? 40। তো আমরা n = জানি 40/150। ওই যে ভিটা চলে গেল নিচে এবং রেজাল্ট পাচ্ছি আমরা 0.26। আবার n = me বা ac, যেটা লিখুক না কেন, এটা কিন্তু আমরা জানি। আমরা বের করবো ঘনমাত্রা, অর্থাৎ n/e 0.26/2। 2 কেন? বাকি আছে কে? NaOH না H2SO4? সাপোজ যদি বাকি থাকতো HCl, তাহলে কি এর তুল্য সংখ্যা কত বসাইতাম? আমরা H2SO4 তুল্য সংখ্যা 2 জানি, তাই আমরা 2 বসাই দিছি। যদি HCl হইতো 1, সাপোজ যদি তোমার ফসফরিক অ্যাসিড হইতো তাহলে এখানে এর জায়গায় বসাইতাম, কারণ ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা 3 জানি এবং পাচ্ছি এখানে আমি 0.13। দেখো তুমি চেক করে, আমরা পিএইচ বের করতে কিন্তু পারি। পিএইচ = -log 0.13 ইন্টু আমরা 2 বসাবো, কত আসবে? চাপো 0.58। কেন 2 বসাচ্ছি এখানে? ওই যে সালফারিক অ্যাসিডের 2টা H+ আছে। দেখো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা শর্টকাটও করলাম, বোর্ডকাটও করলাম। দেখো ওই যে আগের বিক্রে কত ঝামেলা, তুলনা করো, এই করো সেই করো, কত ভেজাল। এই কারণেই আসলো উভয় পাশে নিয়ে কাজ করছি। যখন আমরা একক ক্ষেত্রে ইউজ করব, এককভাবে, আশেপাশে কেউ আছে ইকুয়াল দিয়ে কেউ আছে, তখন আমরা অবশ্যই লিটারে নিতে পারবো। যখন এখানে দেখো আশেপাশে অনেক কিছু আছে, V1 S1 = V2 S2, এটা যদি মিলিলিটারে নেই, এটারও মিলিলিটার নিলে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ওই যে এককগুলো, মিলিলিটারগুলো এককভাবে করলে আমরা লিটার বাধ্যতামূলক নিতে পারি। আর যদি আশেপাশে কেউ থাকে মিলিলিটারেও করতে পারি, লিটারেও করতে পারি। তাহলে দেখো এইভাবেই কিন্তু আমরা এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে পারবো। বোঝা গেছে? সিকিউ এর জন্য তুমি আগেরটা করবে, যেটা আমরা থিওরি দিয়ে করলাম সৃজনশীলের জন্য। আর এমসিকিউ এর জন্য তুমি এইভাবে করতে পারো। তবে শুধু যদি প্রকৃতি চায় তাহলে আমরা এইভাবে বের করতে পারি। শুধু যদি প্রকৃতি চায়, অর্থাৎ মিশ্রণের প্রকৃতি হবে এইরকম, মিশ্রণের প্রকৃতি হবে এইরকম। শর্টকাট আরও একটা লিখতে পারি শুধু প্রকৃতির জন্য, শুধু প্রকৃতির জন্য, যার VSE বেশি হবে, প্রকৃতি সেটি হবে। যার VSE বেশি হবে প্রকৃতি সেটিই হবে। প্রমাণ কি? এক্সাম্পল, আমরা H2SO4 এর জন্য
VSE করি, VSE, ভি মানে কত 50, আমি 50টাকে লিটারে করি, যদি এককভাবে করতেছি লিটার নিয়ে কাজ করি, 50 ভাগ কত 50 ভাগ 1000, এস মানে সেমিমোলার 0.5, ই মানে তুল্য সংখ্যা 2, কত 50 হবে। আচ্ছা যদি আমি NaOH নিয়ে কাজ করি VSE, তাহলে কি করব, ভি মানে কত NaOH এর জন্য 100 ভাগ 1000, এস মানে ডেসিমোলার 0.1, হ্যাঁ এটা হবে 0.05, এটা হবে 0.05, এবং এটা কি হবে, ও এটা ভুল হচ্ছে কেন রে, 0.05, আর এটা কি হবে 0.01। এখন আমি কি বলছি এখানে, যার VSE বেশি হবে প্রকৃতি সেটিই হবে। VSE এর মান H2SO4 এর বেশি না NaOH এর বেশি? এখন এই মানটা যে বেশি, এটা কেমন, অম্লের মান এটা, অর্থাৎ প্রকৃতি সেটাই হবে অম্লীয়। এইভাবেও কিন্তু আমরা শর্টকাটে করতে পারি। তবে আমাদের সৃজনশীলে যখন আসবে তখন প্রথম যে পদ্ধতিটা করে দিলাম ধাপ ধাপ করে, সেইভাবে দিতে হবে, ঠিক আছে? যদি দেখা যায় যে না আমি ওটা ভুলে গেছি, ওটা পারতেছি না, হয় তোমাকে সাদা পাতা রেখে আসতে হবে, নাহলে শর্টকাটে করতে হবে। তাহলে কোনটা করবা তুমি? শর্টকাট হলেও করতে হবে, সাদা পাতা রাখা যাবে না, তাই না রে? এইভাবেই কিন্তু আমরা আমাদের এই টাইপের মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা, পিএইচ এর ম্যাথগুলো এইভাবে করতে পারি। আমি এখন তোমাদের হোমওয়ার্ক দিব এই রিলেটেড, ঠিক আছে? তো টপিকটা আমরা এইখানেই সমাপ্ত ঘোষণা করলাম।